সালটা 1943, 5ই ডিসেম্বর, বেলা 11টা 15 মিনিট। বিমান হানার সংকেত দিয়ে কলকাতায় বেজে উঠল সাইরেন। 11টা 27 মিনিটে বেজে উঠল রেড অ্যালার্ট। স্টেটসম্যান পত্রিকার সম্পাদক আয়ান স্টিফেনসন লিখলেন যে ঠিক 20 মিনিট পরে আকাশ থেকে ভেসে উঠল গুড়গুড় শব্দ। 250টা জাপানি বিমান 3 ভাগে বিভক্ত হয়ে হানা দিল কলকাতার উপরে এবং 20,000 ফুট উচ্চতা থেকে তারা নেমে এলো কলকাতার ডক অঞ্চলে। তারপর কি হলো, আসছি সেই বর্ণনা। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অশুভ সূচনা হয় 1939 সালের 3 সেপ্টেম্বর। এই যুদ্ধের আঁচ ভারতের মাটিতে লাগেনি, কিন্তু 1940-এ 27 সেপ্টেম্বর জাপান এক্সিস পাওয়ারে যোগদানে ইউরোপের যুদ্ধে বারুদের আগুন এশিয়ার ভূখণ্ডে এসে ধাক্কা দেয়। ব্রিটিশ ভারতীয় সামরিক বাহিনী মনে করে যে জাপান কর্তৃক ভারত আক্রমণ সম্পূর্ণভাবে অসম্ভব। তারা মনে করে যে সিঙ্গাপুরের পতনের ফলেই জাপান ভারত আক্রমণ করতে পারে। কিন্তু জাপান যুদ্ধ শুরু করার 3 মাসের মধ্যে ভারতের পূর্ব সীমান্তকে টার্গেট করে এবং সবাইকে অবাক করে দিয়ে 1942 সালে 15ই ফেব্রুয়ারি সিঙ্গাপুরের পতন ঘটে। এরপর জাপান ব্রহ্মদেশ, জাভা, বালি, সুমাত্রা দখল করে নিলে তাদের আক্রমণের লক্ষ্য হয়ে ওঠে পুরো ভারতের অন্যতম ব্যস্ত এবং সমৃদ্ধশালী শহর কলকাতা। জাপানিদের কলকাতা আক্রমণের পেছনে কয়েকটি কারণ ছিল। প্রথমত, ব্রিটিশ সরকারের যুদ্ধাস্ত্রের কেন্দ্রবিন্দু ছিল কলকাতা। দ্বিতীয়ত, কলকাতা দক্ষিণ পূর্ব এশিয়ার মিত্র শক্তির প্রধান ঘাঁটি ছিল। এবং তৃতীয়ত, সেনা সরবরাহ হতো বিভিন্ন ঘাঁটিতে এই কলকাতার মাধ্যমে। তাই সেই সময় ভাইসরয় নীলনীতিকে লিখেছিলেন যে কলকাতার পতন ভারতের পতনের সমার্থক। ইউরোপের যুদ্ধে ব্রিটিশ প্রশিক্ষিত বাহিনী যুদ্ধে অংশগ্রহণ করলে কলকাতা সহ পুরো ভারতবর্ষে ব্রিটিশদের পক্ষে কোনো সুসংহত সেনাবাহিনী ছিল না, যা জাপানিদের পক্ষে একটা দরজা খুলে দেয়। তখন ব্রিটিশ সেনাপতি ওয়াভেল নিজে স্বীকার করে নেন তার গোপন বার্তাতে যে আগামী 2 মাসের মধ্যে মাদ্রাজ, বিশাখাপত্তনম বা কলকাতায় জাপানিরা নৌ অভিযান চালালে তা প্রতিরোধ করা সত্যি অসম্ভব। ব্রিটিশ সরকার কিন্তু তাদের দুর্বলতা ঢাকার জন্য অন্য পলিসি গ্রহণ করে। তারা প্যাসিভ পলিসিকে গ্রহণ করে। তারা ছল চাতুরির ছলনায় অংশগ্রহণ করে। 1942 সালে জাতীয় কংগ্রেসের এক রিপোর্ট অনুসারে বলা হয় যে ব্রিটিশ সরকার 10,000 নকল বিমান তৈরি করার বায়না দিয়েছে, যা সাধারণ মানুষকে ভীতিকে নকল দিয়ে চাপা দেওয়া যাবে। ব্রিটিশ সরকার যুদ্ধের অবশ্যম্ভাবী ভেবে কলকাতাকে রক্ষা করতে দায়সারা মনোভাব নেয়, যেমন রাস্তার পাশে ট্রেঞ্চ করা, জল সরবরাহ ব্যবস্থা ভেবে ফেলার জন্য 4,000 গভীর নলকূপ বসানো, 500 অগভীর নলকূপ বসানো। এছাড়াও কলকাতার আকাশে 978টি গ্যাস ভর্তি বেলুন উড়ানো হতো, যাতে জাপানি বোমারু বিমান কলকাতা শহরকে দিনের বেলা লক্ষ্যভেদ করতে না পারে। এক্ষেত্রেও ব্রিটিশ সরকার আরেক দায়সারা মনোভাব নেয়। তার প্রতি রক্ষা ব্যবস্থা করতে মজবুত না করে মানুষকে বাধ্য করে শহর ছাড়তে। সরকারের যুদ্ধ প্রতিরোধের এই সামান্য প্রস্তুতিতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। তারা কলকাতা শহর ছাড়তে শুরু করে দলে দলে। এই আতঙ্কের সম্পূর্ণ ছবি আমরা পাই বিমল করের রেখা দেওয়াল উপন্যাসে। লিখেছেন যে যা লোক পালানা হিড়িক লেগেছে, কদিন পরে তো আর দেখছি দোকানে খদ্দের পা পড়বে না। 1942 সালে 20 ডিসেম্বর রাত 10টা সমস্ত আশঙ্কাকে সত্যি করে জাপানি বোমারু বিমান কলকাতার সন্নিহিত শিল্পাঞ্চলে বোমা ফেলতে শুরু করলো। তার পরের দিন শহর ছেড়ে মানুষ পালাতে শুরু করলো। এরপর প্রায় 11 মাস কেটে যায় নির্বিঘ্নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পর্যদুস্ত কলকাতা দুর্যোগ শহর থেকে আবার মানুষের শান্তি ফিরতে শুরু করে এবং গ্রাম থেকে মানুষ দলে দলে আবার শহরে ফিরতে শুরু করে। কিন্তু বিপদ ঘনিয়ে আসে 1943 সালে 5 ডিসেম্বর। জাপানি বিমান দিনের বেলা কলকাতা শহর আক্রমণ করে। বোমারি বিমানগুলোর মূল উদ্দেশ্য ছিল কলকাতার বন্দর এবং ডক অঞ্চল, এবং কয়েক মিনিটের মধ্যে ডক পরিণত হয়েছিল অগ্নিকুণ্ডে। ভেঙে পড়ল বিদ্যুতের তার। তাদের দ্বিতীয় আক্রমণের লক্ষ্য ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে। বোমার আঘাতে এই ইস্পাতের রেল লাইন টুকরো টুকরো হয়ে যায় এবং 11টা মালবাহী জাহাজ জ্বলতে থাকে। বোমার তীব্রতা এতটাই ছিল যে সেই বোমার ফলে 12 ফুট চওড়া 6 ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। বোমার পড়া স্থান থেকে প্রায় 300 গজ ব্যাসার্ধের মধ্যে দোকানপাট, ঘরবাড়ি, কারখানা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এই আক্রমণের তীব্রতা
ছিল ধ্বংসাত্মক। কলকাতার ডক এলাকা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বিমান হানায় 11টা বড় নৌকা, 3টি বড় জাহাজ, 1টি ড্রেজার, 4টি নৌকা সম্পূর্ণরূপে ধ্বংস হয় এবং প্রায় 100 খানিক মানুষ এবং পশুর মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল রাস্তার উপরে। কিন্তু ব্রিটিশ সরকার এই আক্রমণের ব্যাপারে নিরুত্তাপ। সরকার সংবাদপত্রের উপর নজরদারি শুরু করে এবং সেন্সার চাপায়। এই আক্রমণের প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে নির্জলা মিথ্যা কথা বলতে হবে। এই সময় ব্রিটিশ সরকার বিবৃতি দেয় যে কতগুলো বোমা পড়েছিল, কিছু ক্ষতি হয়েছে তা সামান্যই, আমাদের ফাইটার শত্রুরা বিমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাধা সৃষ্টি করেছে। এই বিমান হানা কয়েকশো মানুষের প্রাণ বাঁচাতে পারত যদি ব্রিটিশ সরকার তার নেগেটিভ পলিসি না নিত। এই বিষয়ে যদি মানুষকে তারা সত্য খবর জানাতো। শ্রমিকরা কিন্তু এই ক্ষতির আসল খবর রিপোর্ট প্রকাশ করলো, যা ছিল মারাত্মক। জাপানি রয়্যাল ফোর্সের তথ্য অনুযায়ী তাদের প্রধান আক্রমণের লক্ষ্য ছিল নবনির্মিত হাওড়া ব্রিজ এবং ব্রিটিশ স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা আজ ভেবে অবাক হই, যদি জাপানিরা নবনির্মিত হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুকে আক্রমণ করতো তাহলে কি হতো। যাই হোক, 1944 সালের পর যুদ্ধের প্রকৃতি এবং গতি পাল্টাতে থাকে। জার্মানি এবং ইটালি সম্পূর্ণরূপে পর্যদুস্ত হয়। এর ফলে জাপান যুদ্ধের ঝাঁজ কমাতে থাকে। কিন্তু জাপান যদি সত্যি সত্যি পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করত, তাহলে হয়তো গোটা কলকাতা বা তার একটা অংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত, বা এই আমাদের প্রাণের শহর তিলোত্তমা কলকাতা হয়তো একটা অংশ আমরা আজকে ধ্বংসস্তূপের নিচেই পেতাম। ধন্যবাদ।